জুলাই জঙ্গিদের বানানোর খবর, জুলাই জঙ্গিদের কান্নার খবর। এটা হলো 1 নাম্বার। যে যাই করে না, হয়তো কেউ পত্রিকায় হেডলাইন করে না, কিন্তু সবচেয়ে বেশি আমি এমন কোনো বেশিরভাগ পত্রিকার যে অনলাইন ভার্সন আছে, সে অনলাইন ভার্সনে লাইভ হয়েছে, লাইভ দেখছে কিভাবে এই জুলাই জঙ্গিদেরকে মানুষ সাইজ করতেছে, কিভাবে যে জুলাই জঙ্গিরা পুলিশ সাথে নিয়ে যায় মানুষকে মেরেছে, এই জুলাই জঙ্গিরা আর্মিকে সাথে নিয়ে যায় মানুষ মেরেছে গোপালগঞ্জে, আর্মি সহায়তা নিয়ে মানুষ মেরেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের সর্বত্র গ্রামে গঞ্জে তাণ্ডব চালিয়েছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে গালে জুতা মেরেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশে পুলিশ বাহিনীকে একেবারে শেষ করে দিয়েছে। 400-র উপরে থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা করেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে তারা হামলা করে নাই। এই জুলাই জঙ্গিদের দ্বারা হয়ে ক্লাস 7-এর স্টুডেন্ট যা তার শিক্ষকের পিঠের মাথায় চাটি মেরেছে, এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে। এদের অনেক লম্বা কথা মানুষ শুনেছে। এদের অপকর্মগুলো এখন বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন না ওদের অপকর্ম। রাজশাহীতে একটা মাস্তান, একটা জঙ্গি কিভাবে বেলচা দিয়া ছাত্রদেরকে পিটায়, কিভাবে এই জুলাই জঙ্গিগুলো মানে মানুষকে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটের লাশ মেরে জ্বালিয়ে দিয়ে গাছে ঝুলেই রাখে, কবরস্থান থেকে লাশ উঠিয়ে এরা পোড়ায়। জুলাই জঙ্গিরা আজকে সেই জুলাই জঙ্গিরা বিড়ালের মতো মিউ মিউ করে। পুরো একটা টোটাল সেন্ট্রাল কমিটি চলে গেছে এক জায়গায় শুধুমাত্র ছাত্র দলের বিরুদ্ধে মামলা করার জন্য। কোথায় নেমেছে? জনতায় শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ তো অনেক দূরে। জনগণই বুঝতে পেরেছে যে এরা জঙ্গি, জনগণই বুঝতে পারছে যে এরা আমাদের সমাজের কলুষ, আমাদের সমাজের কলঙ্ক। এগুলো আমাদের সমাজের বিস্ফোরা। জনগণ এই বিস্ফোরা ফাটাবে, ফাটানো শুরু করেছে। একটা পুরো সেন্ট্রাল কমিটি গেছে হবিগঞ্জে ছাত্র দলের বিরুদ্ধে মামলা করার জন্য। তাদের পুরা সেন্টার, পুরা সংগঠন লাগতেছে এখন একটা হবিগঞ্জের একটা ছাত্র দলের অর্গানাইজেশনকে হ্যান্ডেল করার জন্য, ওটাকে ঠেকানোর জন্য চেষ্টা করছে, ওদের বিরুদ্ধে মামলা করার জন্য গেছে। পুরা সংগঠন চলে গেছে, 1-2 না। কোথায় নেমেছে ওরা? সমাজ শাস্তি দেওয়া শুরু করেছে। এখানে ছাত্রদল ব্যাপার না। আপনি ওই সময়ের সমস্ত ভিডিওগুলো আপনি দেখেন, শুধু ছাত্রদল পিটাচ্ছে। আমি তো দেখলাম সাধারণ মানুষ পিটাইতেছে। আপনি দেখছেন একটা গ্যারেজের ভিতরে যায় নাসিরউদ্দিন পাটোয়ারি গ্যারেজের ভিতরে আশ্রয় নিচ্ছে, সেখানে যে সাধারণ পাবলিক যায় ওরা পিটান দিয়ে লাথি মারতেছে। ওরা ভেবেছিল যে ওদের গায়ে কেউ লাথি মারতে পারে? বাঁশ দিয়ে পিটাইছে। কালাপাঠা হাসনাচরে কিভাবে ধাওয়া দিছে, সার্জিস রে এই জমিদারের নাতি তারে কিভাবে লাথি মারছে, পিটাইছে। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এটা শুরু মাত্র, এটা শুরু হইলো মাত্র। আমি সেই জন্যই থাম্বনেইলে লিখছি জনতার শুরু এটা। এখানে আওয়ামী লীগের দরকার পড়বে না। সাধারণ জনগণ যে এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, এদের অত্যাচার দেখতে দেখতে অতিষ্ঠ হয়েছে, এদের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে, গালাগালি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। একটা ছোট বাচ্চা, একটা গ্রাম, ওদের কারণে একটা ছোট বাচ্চা এখন মায়ের গোপনাঙ্গ নিয়ে গালি দেয়। ছোট বাচ্চা শিখেছে, তার সে প্রশিক্ষণ পেয়েছে, মানে প্রশিক্ষণ ওদের শুনতে শুনতে সেও শিখে গেছে। সে জানে না যে এই শব্দটা কি জিনিস, সে জানেও না, আচ্ছা গালি দিচ্ছে। এমন দিন আসতেছে যে সারা বাংলাদেশে কিন্তু তারা পিটানি খাওয়া শুরু হবে। এখন তো মাত্র হবিগঞ্জে খেয়েছে, গোপালগঞ্জে তো ধাওয়া খেয়েছেই, এখন হবিগঞ্জে শুরু হইলো, আরো অন্যান্য জায়গায় শুরু হবে। অল্প অল্প বিস্তর ধাক্কা ধাক্কি হচ্ছে সর্বত্রই। এখন এদেরকে গর্তের ভিতর থেকে বের করে আনা দরকার, একদম গর্তের ভিতর থেকে। আমি জানি না
কেন পুলিশ এই হবিগঞ্জে ঢোকার সময় তাদেরকে এরকম প্রোটেকশন দিল? তারা বলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জন্য তারা খুব সংখ্যায় কয়টা দেখছেন তো আপনার, যারা লাইভ করেছে তারাও কিন্তু এই জঙ্গি গোষ্ঠীর প্রতি একটু কি বলে মানে তাদের প্রতি একটু অনুগ্রহ আছে, যে কারণে এদের কয়টা লোক গেছে, এই যে সেন্ট্রাল কমিটি, পুরো সেন্ট্রাল কমিটি কয়টা লোক গেছে এটাও কিন্তু আমরা ঠিক মতো লাইভে দেখতে পাইনি। কয়টা মানুষ আছে ওদের পেছনে, যতজন পুলিশ আছে ততজন লোক ওদের নাই। আমি তো মনে করি পুলিশ ওদেরকে প্রোটেকশন দিয়েছে, এটা পুলিশ খুব অন্যায় কাজ করেছে। পুলিশের উচিত ছিল ওদেরকে ঢুকতে দেওয়া, পুলিশের উচিত ছিল সরে যাওয়া, ওরা ঢুক, পাবলিক ওরা পিটান দিক। পুলিশ ওদের প্রোটেকশন দিয়েছে, আর এরা চিৎকার করে পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে না। পুলিশ ওদেরকে ওদের প্রোটেকশনের জন্য 200 পুলিশ দাঁড় করিয়েছে, ওদেরকে তো বাঁচানো হয়েছে। হবিগঞ্জে ঢুকতো তারা, পুলিশ প্রোটেকশন বাদে ঢুকতো, আমরা দেখতাম তাদের শক্তি কতটুকু। মানুষ তো ওদের তো মনে হয় না 50-60টার বেশি মানুষ ছিল, লাইভে এগুলো দেখানো হয়নি, বাট ক্যামেরাটা একটু ঘুরায় যে দেখাতো যে ওদের পুরোটাই ফাঁকা। আমি তো খোঁজ নিয়েছি, পুরোটাই ফাঁকা, কেউ নাই। সেন্ট্রাল কমিটির কয়টা লোক ওখানে, আপনি তো দেখছেন সেন্ট্রাল কমিটির এই লোকদেরও কিভাবে ধাক্কা দিচ্ছে, মারছে, দেখেছেন নিশ্চয়ই আপনারা। কয়টা লোক ছিল, পুলিশ যদি ওখানে না থাকতো এগুলো নির্মূল করে ছাড়তো। ওইখান উল্টা পাশে যারা দাঁড়ায় ছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে পুলিশ প্রোটেকশনের থানা পর্যন্ত যেতে নেওয়া হয়েছে। খুবই অন্যায় করছে পুলিশ। এই পুলিশ বাহিনী কি জানে না তাদের পুলিশের সদস্যদের তারা কিভাবে পিটিয়েছে, কিভাবে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে? পুলিশ বাহিনী কি জানে না? পুলিশ বাহিনী তাদের প্রোটেকশন দেওয়া, কার নির্দেশে তারা প্রোটেকশন দেয়? তারেক রহমান যদি এখনো মনে করেন এদের প্রোটেকশন দিয়ে উনি রাষ্ট্র ক্ষমতা চালাবেন, তো ভুল করছেন। এদের প্রোটেকশন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালানো যাবে না। এদেরকে বাঁচিয়ে রাখে, আমি ওদের মৃত্যুর কথা বলতে, কিন্তু এদের পলিটিক্যাল মৃত্যু মাস্ট, এদের পলিটিক্যাল মৃত্যু ঘটাইতে হবে। জনতাই এটা শুরু করেছে, এখন অন্যদের এটা সম্পন্ন করার পালা। সরকার এটাকে সিরিয়াসলি দেখা উচিত যে এদের কত প্রোটেকশন, কেন প্রোটেকশন দিয়ে রাজনীতি করতে হবে কেন? সরকার যদি তার মন্ত্রীদের প্রোটেকশন উঠায় নিতে পারে, মন্ত্রীদের পুলিশি প্রোটেকশন হচ্ছে, এদেরকে কেন 200 পুলিশ দেওয়া রক্ষা করতে গেল সরকার? এদেরকে জনতার হাতে ছেড়ে দিত, জনতা পিটিয়ে এদেরকে সোজা করে দিত, গরু পেটা দিত। চোরকে যেরকম পিটায় সেরকম পিটান দিত, গণপিটুনি দিত। কারণ এরা গণপিটুনি বাংলাদেশে এনেছে, এরা মব বাংলাদেশে এনেছে। এই সার্জিস, এই হাসনাত কোন প্রতিষ্ঠানে যায় মাস্তানি করে নাই? এখন রাস্তায় মাস্তানি করছে, পুলিশের উচিত ছিল তো ছেড়ে দাও, যা পারলে মাস্তানিটা কর, যা। পুলিশ কেন তাদেরকে প্রোটেকশন দিল? কেন সরকার তাদের প্রোটেকশন দিল? কেন তাদেরকে থানা পর্যন্ত প্রোটেকশন দিয়ে নিয়ে গেল, আবার থানা থেকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসলো? কেন? বাঁচানোর জন্য, ক্ষমতা থাকার জন্য? জনগণ দিবে না। সরকারের উচিত যে এই জনগণের এই দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করা, যে জনগণ এদেরকে কি চোখে থাকে, এদের গণশত্রু হিসাবে দেখে, এদের গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, মুখের থেকে দুর্গন্ধ বের হয়, এরা যাই কথা বলে পুরোটা দুর্গন্ধযুক্ত কথা। আমি হিংসা প্রকাশ করতেছি না, আমি ঘৃণা প্রকাশ করছি এদের প্রতি। আমি হিংসা প্রকাশ, ওদেরকে পিটায় মারে ফেলো, আমি চাই না, বাট ওরা যা করেছে তাদের উপরে সেটা হওয়া উচিত আমি মনে করি। তার বেঁচে থাকার অধিকার নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু তাদেরকে যে কোনো মূল্যে তাদের বিচারের আওতা আনতে হবে। এদের সমস্ত ইমিউনিটি প্রত্যাহার করে নিতে হবে, মাস্ট। রাষ্ট্র যদি তার রাষ্ট্রের মতো করে চলতে চায়, রাষ্ট্রকে যদি তারেক রহমান রাষ্ট্রের মতো চালাতে চান, তাহলে এদের ইমিউনিটি প্রত্যাহার করে এদেরকে বিচারের আওতা আনতে হবে। পুলিশ বাহিনীকে যদি ঠিক করতে হয়, এদেরকে বিচার আওতা আনতে হবে। জনগণ কিন্তু রাইট ডিসিশন নেয়, জনগণের পিটানো শুরু করে কিন্তু রাইট ডিসিশন নিয়ে ফেলছে। এরা কিন্তু এখন গণপিটুনি খেয়ে মারা যাবে, তার আগেই সরকারের উচিত এদেরকে আটকানো, এদেরকে আটকে এদেরকে বিচারের আওতা আনা, জনগণের দাবি অনুসারে বিচারের আওতা আনা। কারণ ওখানে স্লোগান হয়েছে এদের বিচার চাই, স্লোগান। জনগণ যে স্লোগান দিচ্ছে, হবিগঞ্জবাসী যে স্লোগান দিয়েছে যে বিচার চাই, হবিগঞ্জবাসী সেই স্লোগানের সাথে পুলিশ বাহিনীর একমত হওয়া ছিল, প্রশাসনের একমত হওয়া ছিল, সরকারের একমত হওয়া উচিত ছিল যে জনগণ যেটা চায় সেটা হওয়া উচিত। এদেরকে এইভাবে হবিগঞ্জে ঢুকতে দেওয়া উচিত হয়নি, হবিগঞ্জ থেকে বেরোয় আসতেও দেওয়া উচিত হয়নি এইভাবে সিকিউরিটি দিয়ে। তারা যদি তাদের সিকিউরিটি নিয়ে চলতে পারে, চলুক, লেট আস সি। এখন কান্নাকাটি কেন করেন? এখন হাঁটু এইটা দেখেন কেন, এটা দেখেন কেন? আমি বিশ্বাস করেন তাদের এই পরিণতি কিন্তু আমি বহু আগে থেকে, মানে আমার মনের চাওয়া ছিল এই প্রদেশ তারা যা চালু করেছে তাদের উপরে যেন সেইটা একটা হয়, এটাই হবে ন্যাচারাল জাস্টিস। কারণ মৃত্যু আমার কাম্য না, কিন্তু তারা অনেক মানুষ মেরেছে।
তারা যেরকম ভাবে মানুষ মেরেছে সেরকম ভাবেই তাদের উপরে সেই জনগণ যেন তাদের উপরে সেই ইয়েগুলো ইমপ্লিমেন্ট করে, এইটার জন্য সরকারের বাধা দেওয়া উচিত না। তারা বহু মানুষের কষ্ট দিয়েছে, বহু মানুষকে কষ্ট দিয়েছে, বহু, এমন কোন গলি পাবেন না যে গলিতে তারা অত্যাচার করে নাই, এমন কোন গ্রাম পাবেন না যে গ্রামে তারা অত্যাচার করে নাই। ছেলেকে না পেয়ে মাকে মেরেছে, বাচ্চা ছেলে 7 বছরের বা 8 বছরের বাচ্চা ছেলেকে, বাপকে না পেয়ে 8 বছরের বাচ্চা ছেলেকে পিটিয়েছে, ঘর বাড়ি জ্বালায় দিছে, স্ত্রীকে পিটিয়েছে, হাজব্যান্ডকে না পেয়ে স্ত্রীকে পিটিয়েছে। এরা গর্ব ভরে এরা পুলিশের থানায় বসে বলে আমি ওসি সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এরা বলছে। আর তাকে পুলিশ প্রোটেকশন দেয়? ওটা কোথায়? ওটা এখনো প্রোটেকশন পায় কি করে? ওর তো পালানোর জন্য ইন্ডিয়াতে গেছিল ভিসার জন্য, পায় নাই, ফেরত আসছে। সেটাকে পুলিশ কেন প্রোটেকশন দেয়? কেন জনতার হাতে ছেড়ে দেয় না? জনতার আদালত, জনতার দৃষ্টি, জনতা কিন্তু সঠিক সিদ্ধান্তটা একসময় হলেও নিবে। জনতার ভুলগুলি জনতা শুধরাবে। জনতা যে ভুল করেছে এদেরকে ভেবে, টাতা ভেবে, সেই ভুল জনতা আমার ধারণা শুধরানো শুরু করেছে। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। There must be an end of this scrupulous people. This miscreants. This should be the beginning of the end of this miscreants. যারা বাংলাদেশের জঙ্গিপনা উৎপাদন করেছে, যারা বাংলাদেশের জঙ্গিপনা ছড়িয়েছে, যারা বাংলাদেশের মানুষকে অপমান করেছে, সন্তানকে অপমান করেছে, টিচারকে অপমান করেছে, সবাইকে তারা অপমান, মুক্তিযোদ্ধা তো করেছেই, সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি তারা ধ্বংস করে দিয়েছে। এজ বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তারা মনে করে 47 তাদের স্বাধীনতা। এই 47-এর স্বাধীনতাকে বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং এদেরকে অবশ্যই সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করতে হবে। যেই আসুক ভবিষ্যতে, এদেরকে যদি সেকেন্ড ক্লাস সিটিজেন পরিণত করে, জনগণ কিন্তু এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন না, একেবারে আল্লাহর কাছে পাঠিয়ে দেবে আমার ধারণা। যেভাবে জনগণ খেপছে এবং জনগণ যেটা স্টার্ট করেছে সেটা যদি দমাতে হয়, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তাদেরকে যদি বাঁচাতেও হয়, ইমিডিয়েট অ্যারেস্ট করে এদেরকে জেলে পাঠানো উচিত। এদের বিচার প্রক্রিয়া শুরু করা উচিত ওই পুলিশ হত্যাকাণ্ডের জন্য, এদের বিচার করা উচিত মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের জন্য, এদের বিচার করা উচিত গৃহবধূ হত্যাকাণ্ডের জন্য, এদের বিচার করা উচিত সকল হত্যাকাণ্ড, যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সবগুলি হত্যাকাণ্ডের জন্য। 1400 মানুষের কথা তারা জাতিসংঘের উদাহরণ দেয়। এই 1400 মানুষের হত্যাকাণ্ডের, এই 14 মানুষের হত্যাকাণ্ডের মামলা হওয়া উচিত এবং যার যার বিরুদ্ধে মামলা হওয়া উচিত সবগুলোর ধরা উচিত। তাদের কোনো ইমিউনিটির মানা উচিত না, কোনো পুলিশের উচিত না তাদেরকে রক্ষা করা। পুলিশ কেন তাদেরকে রক্ষা করে? ওয়াই? তাদের ভাইকে হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। তারা পুলিশ মেরে ইয়ের সাথে কিনা যে ওভারব্রিজের মধ্যে তারা ঝুলিয়ে রেখেছিল, পা বেঁধে উল্টো দিকে তারা ঝুলিয়ে রেখেছিল। এটা কি পুলিশ মনে নাই? ওইখানে 200 জন যে পুলিশ ছিল, একটা পুলিশের মধ্যে বিবেক আসে নাই যে এদেরকে পিটাইতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, এদের বাঁচানো উচিত না? এদেরকে কেন প্রোটেকশন দেয় পুলিশ? কেন রাষ্ট্র এদেরকে প্রোটেকশন দিচ্ছে? এই মিসক্রিয়েন্টকে কেন প্রোটেকশন? ডাকাত, এই দস্যু মানুষগুলোকে কেন দিচ্ছে? যারা আমাদের সমাজে দস্যিপনা ঢুকাইছে। ক্লাস 7-এর বাচ্চা তার টিচারকে চাটি মেরে আবার সে ইন্টারভিউ দিয়েছে, স্যারকে পেছনে চাটি মেরে সে আনন্দ পাইছে। এই মানসিকতা এরা ঢুকিয়েছে। ওই ছেলেটার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। যে ছেলে তার টিচারের গায়ে হাত দিয়েছে তার জীবন কিন্তু আর নাই। যেই ছাত্রীরা তার, আপনার নিশ্চয়ই ভিডিওগুলো মনে আছে, যে তার টিচারের চুল ধরে চেয়ার থেকে, প্রধান শিক্ষকের চেয়ার ধরে চুল ধরে টাইনা বাইট করে নিয়ে আসছে। এই জিনিস তারা শিখিয়েছে এই সমাজে, যে সমাজে আমাদের এগুলো ছিল না। আমরা আমাদের টিচারদেরকে সম্মান করতাম, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতাম। তারা আমাদের মুক্তিযোদ্ধার গলায় দিয়েছে, জুতার মালা দিয়েছে। তারা আমাদের সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দিছে, গালে থাপড়াইছে। আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে এটা করেছে। সে এদেরকে বাঁচানোর জন্য পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব হওয়া উচিত না। এদেরকে বাঁচানো সরকারের কোনো দায়িত্ব হওয়া উচিত না। এদেরকে সমাজ থেকে নির্মূল করার দায়িত্ব হওয়া উচিত সরকারের। সমাজ থেকে জঙ্গিপনা নির্মূল করার দায়িত্ব সরকারের। সারা দুনিয়াতে আজকে যেখানে যাবেন আপনি,
ভাই আমি একটা ছোট্ট জায়গায় থাকি, সেই ছোট্ট জায়গায় ছোট ছোট আড্ডার জায়গা আছে, সেই আড্ডার জায়গায় বাংলাদেশকে টেররিস্ট কান্ট্রি, টেররিস্ট টেক ওভার বলে। ইমাজিন একটা ছোট্ট আড্ডা যেখানে ধরুন আমরা সব মিলে বাঙালি আছে হয়তো 1000-2000 বাঙালি আছে, সেই জায়গাতে যেখানে আমি একমাত্র বাঙালি, হয়তো ওই আড্ডাগুলোতে যাই একমাত্র, আমাকে দেখলে বলে যে তোমার দেশ তো টেররিস্ট টেক ওভার হয়ে গেছে। তারা বলে, আমার এই আড্ডার মধ্যে আমার একজন বন্ধু ছিল যিনি আমাকে ইউনুস সম্পর্কে প্রশংসা করেছিল, হ্যাঁ ইউনুস এরকম তোমাদের দেশে এরকম একজন নোবেল পুরস্কার বিজয়ী আছে, তো সেই বাংলাদেশ, ওই নোবেল পুরস্কার বিজয়ের জন্য উনি বাংলাদেশকে মনে করে যে নোবেল পুরস্কার পাইছে এই লোকটা বাংলাদেশে নাকি দারিদ্র বিমোচন করে বাংলাদেশের ধনী বানায় ফেলছে, এরকম একটা আইডিয়া নিয়ে এসে বসেছিল। ইউনুসের কর্মকাণ্ডে আজকে সেই ভদ্রলোক লজ্জিত, আমি তার বই পড়ছি, আমি এখন লজ্জিত যে এই লোকটা এত খারাপ। ওই ভদ্রলোক আমার হি ওয়াজ এ টিচার, একসময় টিচার ছিলেন তিনি, আমাকে বলছেন, আমি তাকে মনে করতাম যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ তোমাদের দেশে জন্মাইছে, সে দারিদ্র বিমোচন করে ফেলছে, গরিবরা ঋণ দেয় সে। কিন্তু বলেন তো কি আইডিয়া এই ভদ্রলোকদের, যে কি ছিল বাংলাদেশ তার সম্পর্কে কি ধারণা, আজকে তাকে বলে যে সে জঙ্গিদের প্রশ্রয়দাতা। ইউরোপের কোন দেশে আপনি যেতে পারবেন না যে দেশে এখন, ইউরোপের সকল দেশে এখন এই জঙ্গিদের ব্যাপারে করা হয় যে বাংলাদেশে এগুলো হলো জঙ্গি। ইসলামী মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এটা ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হয়েছে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আলোচনা হয়েছে, বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান ঘটেছে। ভাবতে পারেন বাংলাদেশকে কোথায় নিয়ে পৌঁছে, যে বাংলাদেশের আমি যদি আগে আজ থেকে ধরেন 3টা বছর আগেও আপনি যে কোনো এয়ারপোর্টে আপনি একটা বাংলাদেশ বলতে একটা উদীয়মান দেশ, বাংলাদেশ উন্নত হচ্ছে, বাংলাদেশের মানুষগুলোকে এত সম্মান করতো। আজকে উদীয়মান দেশে আমরা কোথাও দেন না একটা ভিসা নিয়ে, বিশ্বাস করেন একটা ইউরোপিয়ান কোনো দেশের ভিসা চাইলে ভিসা দেয় না, থাইল্যান্ড ভিসা দিতে চায় না, সিঙ্গাপুর ভিসা দিতে চায় না, মালয়েশিয়া ভিসা দিতে চায় না, কেউ ভিসা দিতে চায় না। কেন? কারণ তারা মনে করে যে এই ভিসার মাধ্যমে জঙ্গিগুলো যদি তার দেশে চলে আসে। ইউরোপের সেন্ট্রাল পলিসি হয়েছে যে বাংলাদেশ থেকে যেন কোনো আসতে না পারে, রিফিউজি যেন বাংলাদেশ থেকে ঢুকতে না পারে, কারণ এগুলো হলো সব জঙ্গি এখন আসবে। কারণ তারা মনে করে জঙ্গিরা যেহেতু পরাজিত হয়েছে, জঙ্গিরা তো পলাবে ইউরোপে আসবে। এবং ইউরোপে কিন্তু এটা কশাস একটা পলিসি নেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে এখন রিফিউজি মাত্র 3% এখন আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় না। 3%, লেটেস্ট ডেটা আমি আপনাদের বলছি, ইউরোপে যতগুলো অ্যাপ্লিকেশন বাঙালিরা করে তার মধ্যে অনলি 3% অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়। অ্যাকসেপ্টেড মানে কি, আলোচনার জন্য, মানে এটা বিবেচনার জন্য অ্যাকসেপ্টেড হয়, বাকি 97% বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যাচ্ছে। কারণ বিশ্বাস করে না এখন আর, মনে করে যে এগুলো সব জঙ্গি, এই সময়কালে যেগুলো যাচ্ছে এগুলো সব জঙ্গি, কারণ এরা দেশ থেকে পালাচ্ছে বিভিন্ন কারণে। মানুষ তো ইকোনমিক মাইগ্রেশনটাই বেশি হয় আমাদের দেশ থেকে। দেখেন সাধারণ নিরীহ মানুষ কিন্তু যায়, দেখেন বোটে উঠা মানুষ যায়, বোটে উঠা মানুষ, কোন মানুষটা যায়, সে তার অর্থনৈতিক উন্নতির জন্য সে যাচ্ছে, সে তার সংসার বাঁচানোর জন্য, সংসার চালানোর জন্য, উন্নত জীবনের জন্য সে কিন্তু ইউরোপে যাচ্ছে। মেডিটেরিয়ানের ভেতর দিয়ে মৃত্যুর ফাঁদ, মানে বোটে চড়া, প্লাস্টিকের বোটে, রাবারের বোটে একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েও সে কিন্তু ইউরোপের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? যাচ্ছে হলো একটু ভালোর জন্য। আর সেই লোকগুলি কিন্তু এখন এই জঙ্গিদের কারণে তাদেরকে এখন জঙ্গি মনে করা হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইউরোপে খোঁজ নিয়ে দেখেন বাঙালিদেরকে কোনো অ্যাপ্লিকেশন এখন নিতে চায় না, দেশের অ্যাপ্লিকেশন বাতিল করে দিচ্ছে, কারণ ওরা মনে করে যে জঙ্গিরা এখন আসতেছে। ইকোনমিক মাইগ্রেশন মনে করছে না এখন, আর দয়ার দৃষ্টিতে কিন্তু এখন আর তাকায় না। আগে তো একজনের অ্যাপ্লিকেশন করলে তার দিকে একটা দৃষ্টিভঙ্গি তাকাচ্ছে যে লোকটা দেশে খারাপ অবস্থায় আছে, এখন এখানে আসতেছে। কিন্তু এখন এরা খারাপ অবস্থায় আছে, ওরা জানে, বাট এরা জঙ্গি, এই জন্য এখন সবাইকে ঢালাও ভাবে জঙ্গি মনে করা হয়। একটা লট যখন মেডিটেরিয়ান পার হয়ে যখন যায়, সেখানে যদি কয়দিন আগে একটা দেখলাম, ডকু দেখলাম যে বাঙালি পাইলেই, যে এটা ভারতীয় বাঙালি না অন্য কোথাও বাঙালি বা বাংলার কিছু পাইলেই তারা মনে করে এটা জঙ্গি। সো উই আর ডুমড, আমাদেরকে ডুম করে দিয়েছে এই জঙ্গিগুলি। তো এদেরকে আপনি যদি সমাজের মধ্যে আমরা আমাদের পুরনো, অ্যাটলিস্ট আমাদের পুরনো অবস্থা ফেরত না আনতে পারে, আমরা ইন্টারন্যাশনালি আমরা শেষ, ইন্টারন্যাশনাল শেষ। আজকে আর বাংলাদেশি পরিচয় দিয়ে আপনি আর
ইয়ে হতে পারে, আপনার বলেই যে টেররিস্ট টেক ওভার হয়ে গেছে। আমার একজন ডাক্তার আছে, সে বলে যে আমাদের দেশেও, ইজিপশিয়ান ডাক্তার, সে বলে আমাদের দেশেও কিন্তু তোমাদের এরকম যে পুলিশ মারা হয়েছিল, আমাদের দেশেও কিন্তু এরকম পুলিশ ক্যাম্পে হামলা করেছিল, আমরা শেষ পর্যন্ত তাদের পরাজিত করতে পেরেছি, কিন্তু তোমরা কিন্তু এখনো পারো না। আমার ডাক্তার, আমার 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 পার্সোনাল ডাক্তার তিনি আমারে বলেন, তিনি ইজিপশিয়ান, তিনি বলেন যে তো আমাদের দেশে আমরা তো তাদের পরাজিত, তোমরা পারো না কেন? আমার ধারণা বাঙালি পারবে, বাঙালি শুরু করেছে, জনতা শুরু করে দিয়েছে, এখন সরকারের ইয়ে নেওয়া উচিত এদেরকে কিভাবে নির্মূল করা যায়। উনি আরেকটা বিষয়ে যেটা বলছেন, উনি অভাবিত ভাবে উনি তারেক রহমানের প্রশংসা করেছেন। কি প্রশংসা? বলেছেন যে তার নেওয়া টেকনিকের ইয়েগুলো, প্রকল্পগুলো তারেক রহমান বাস্তবায়ন করছে, এই জন্য তারেক রহমান কিছু ভালো কাজ করতেছে। তারেক রহমানের একটা অনেক 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 দিন পর্যন্ত এটা মনে থাকবে যে তারেক রহমানের প্রশংসা শেখ হাসিনা করেছেন। আপনারা মনে রেখেন, শেখ হাসিনা আর কোনোদিন তারেক রহমানের প্রশংসা করার কিনা সেদিন আমরা আবার বলবো, বাট উনি তারেক রহমান প্রশংসা করছেন, যে বলেছেন এইভাবে তারেক যে একটা ভালো কাজ করছে, যদিও সে নাম নেওয়ার চেষ্টা করতেছে যে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করতেছে। এইটা তিনি আরেকটা জায়গায় যেটা বলেছেন যে একটা ঘোষণা, সেটা একটু নতুন ধরনের, যে উনি ফেরত আসতেছেন সেটা বলছেন, সেটার সাথে তিনি যেটা বলেছেন যে সারা দেশে 4,90,000 মামলা হয়েছে, 10 লাখ কর্মীর বিরুদ্ধে 4,90,000 মামলা এরকম বলেছেন, এবং এই মামলাগুলিতে যারা অভিযুক্ত প্রত্যেকের সাথে নিয়ে প্রত্যেকে একই দিনে আদালতে আত্মসমর্পণ করবে বা আদালতে যাবে। আমি বলছেন যে সরকারকে বলেছেন যে এই সবাইকে ধরে জেলে নেওয়ার জন্য, জেল রেডি রাখার জন্য উনি বলেছেন। তো ফিরে আসার ঘোষণাটা নতুন না, কিন্তু এই ঘোষণাটা নতুন যে তিনি সবাইকে নিয়ে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রত্যেককে সাথে নিয়ে উনি আদালতে একই দিনে ওনারা আত্মসমর্পণ করেন। আরেকটা কথা যে এই বক্তব্যের মধ্যে আসছে, সেগুলো উনি বলছেন যে আমরা এর আগে কখনো ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নেই, কিন্তু এখন কিন্তু উনি বলছেন, ওনার কিন্তু টোন ডিফারেন্ট, যে প্রত্যেকের তালিকা করে রাখো এবং তালিকা করে নেওয়া, কিন্তু এটাও বলছেন যারা অত্যাচার করছে তাদের সবার তালিকা করে রাখা, কি করবেন সেটা উনি বলেন নাই। তো এই বক্তব্যের মধ্যে যে সংক্ষেপে যে জিনিসগুলো আসছে সেটা হলো যে মজার, তারেক রহমানের প্রশংসা করছেন তার প্রকল্পগুলি বাস্তবায়ন করার জন্য, আর জঙ্গিদের জন্য দুঃসংবাদ যে উনি তাদের তালিকা করতে বলেছেন। তালিকা বলেছেন, উনি বলছেন আমরা আগে প্রতিশোধের রাজনীতি করি না, এখন আমরা করবো না, এটা আর বলেন না। আর একেবারে তাজা যে জিনিসটা, সেটা হলো 4,90,000 যে মামলা হয়েছে, 10 লাখ কর্মীর বিরুদ্ধে, নেতা কর্মীর বিরুদ্ধে, সবাই একযোগে আদালতে আত্মসমর্পণ করবেন। সবাইকে নিয়ে উনি একই দিন একই সময়ে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। এটাই মোটামুটি আমার মনে হয় একটা সিনপসিস। তো এখানে একটা জিনিস পরিষ্কার, যে এখনো পরিষ্কার যে উনি পরিষ্কার মানে কি, উনি ওনার ঘোষণার আগে এখন ক্লিয়ার যে উনি আসছেন, এবং আরেকটা ঘোষণা ক্লিয়ার যে উনি সবাইকে মিলে আত্মসমর্পণ করবেন। আর সিগনিফিকেন্ট মজার জিনিসটা যে তারেক রহমানের প্রশংসা করেছেন যে তার প্রকল্পগুলি বাস্তবায়ন করার জন্য। দ্যাটস দি ফান পার্ট অফ দ্য শেখ হাসিনার বক্তব্য, আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, এবার আসেন আমরা কে কি বলেছেন একটু যদি পড়িয়ে সংক্ষেপে করার চেষ্টা করবো। অলরেডি 30 মিনিট চলে গেছে, তারপরে বলি। সোনার বাংলা শুভেচ্ছা দিয়েছেন, আপনাকে শুভেচ্ছা। বিষ্ণু রয়, ইতিহাস খেলতে ভালোবাসে, শুধু খেলোয়াড় পাল্টে যায়, 2024 সালের কথাগুলো মনে পড়ে যায়, মব শুরু করেছো, শেষটা অন্য কেউ করবে। সৈকত খান, সালাম আপনাকে। চৌধুরী জিএম জে, জয় বাংলা। মোহাম্মদ আতিকুল্লাহ, এক সময় এই দেশের মাটি এদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহেরা ইসলাম, এদেরকে জিয়ে রেখেছে আওয়ামী লীগের ভয়ে। মহসিন, জয় বাংলা। ওকে। হবিগঞ্জের মাহাদি কোথায়, জি আমারও জানার খুব ইচ্ছা ছিল। মমিন আলী, থ্যাংক ইউ সো মাচ। খুশি এন্টারপ্রাইজ, আলামত, ভালো না, দেশের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারেক। মোহাম্মদ আতিকুল্লাহ, এরা কিন্তু সংখ্যায় বেশি না, মানুষের অত্যাচার আর সহ্য করছে না। সংখ্যায় বেশি না তো আপনারা যদি ইয়েটা দেখেন, লাইভ যেগুলো দেখেন, ওরা দেখেন কয়েকটা 50-60 জন আছে, আর সব হলো ইউটিউবার, তারা ছবি তুলতেছেন। আর এদেরকে ছেড়ে দিলে কিন্তু পুলিশের উচিত ছিল ছেড়ে দেওয়া, যা তোমরা যাও ওদেরকে ফেস করো। পুলিশ না করে তাদের প্রোটেকশন 200 পুলিশ দিয়েছে 50 জনকে বাঁচানোর জন্য। তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, আমি অনুবাদ করে বলছি, ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, সেটা আইনের মোড়কে, আইনের আওতায় রেখে একটা রাজনৈতিক প্রতিহিংসা। হ্যাঁ,
মানে যেটা বলছেন এটা উনি মানে খুব সিরিয়াসলি বলছেন, যেটা আইনি মোড়কে একটা রাজনৈতিক প্রতিহিংসা ব্যবস্থা করা হয়েছে, এবং তার ফিরে আসার ব্যাপারে তাকে কেউ চাপ দিচ্ছে কিনা, সে বলছে না, আমাকে কেউ চাপ দিচ্ছে না, বা কোনো চাপ আমার নাই, বরং ভারতে আমাকে খুব সম্মানের সাথে, ডিগনিটির সাথে আমি ভারতে আছি। ভারত কর্তৃপক্ষ তার সাথে কোনোদিন, তার সঙ্গে প্রত্যর্পণ বিষয় নিয়ে কোনোদিন কথা বলে নাই। তারপরে তিনি তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা আছে, ব্যবস্থা নেয়ার যে ব্যবস্থাগুলো, মানে যে মামলা টামলা আছে, এইগুলো নিয়ে তিনি যেটা বলছেন, এইসব মামলায় তার কোনোটাকেই উনি কেয়ার করেন না। তারপর উনি ভারতীয় কর্তৃপক্ষের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে যে, এবং ভারতীয় কর্তৃপক্ষ তার ফিরে যাওয়ার ব্যাপারে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এটা সম্পর্কে বলছেন যে, তিনি বলছেন আমি বলতে পারি যে আমি ভারতে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে অবস্থান করছি, ভারতীয় কর্তৃপক্ষ আমার সঙ্গে প্রত্যর্পণ নিয়ে আলোচনা করেনি, আমি নিজেই আমার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলছেন যে তাকে তার সম্পর্কে যেটা বলছেন যে তার শাসন আমলের যে ঘটনাগুলো, সেটার ব্যাপারে যেসব অভিযোগগুলো, যে নির্যাতনের অভিযোগগুলো, এইটার ব্যাপারে তিনি যেটা বলছেন সেটা হলো, মানে এপির ইন্টারভিউটা একটা ইন্টারপ্রিটেশন হয়েছে যে হাসিনা রিজেক্টস দিস অ্যালিগেশন, মানে তার যে নির্যাতন, হত্যার যে দিস অ্যালিগেশন পলিটিক্যালি কনস্ট্রাক্টেড ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে তৈরি করা একটা ক্যাম্পেইন, একটা প্রচার অভিযান তার বিরুদ্ধে, মানে এই যে হত্যা নির্যাতনের যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে। তিনি বলছেন investigations were conducted whenever allegations emerged and that those responsible for crimes were brought to justice। যে তিনি যে তার বক্তব্য হলো যে কি বলে না, আমি আসলে অনুবাদটা ঠিক মতো করিনি। তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে তিনি বাংলাদেশে যে নির্যাতন করছেন, সেগুলো কি কোনো কিনা, যে উনি রাজনৈতিকভাবে এগুলো ডিল করেছেন, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার সাথে উনি এগুলো করছেন কিনা, উনি যে বাংলাদেশের যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে আছে, রাজনৈতিক ব্যক্তিগর্বের বিচার এবং এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতিদের বিচারের প্রসঙ্গের মধ্যে এই কথাটা আসছে। তিনি বলছেন investigations were conducted whenever allegation emerged, যখনই অভিযোগ আসছে তখনই এটা তদন্ত করা হয়েছে, এবং those responsible for crimes were brought to justice, এবং যারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কি বলে বিচারের আওতায় আনা হয়েছে। কোট, my government showed the highest level of patience and tried to guide the student movement towards a peaceful solution। তিনি বলছেন যে আমার সরকার সর্বোচ্চ পর্যায়ে সংযম দেখিয়েছে এবং ছাত্র আন্দোলনটাকে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে যে এক্সেসিভ ফোর্স, প্রটেস্টিভ এক্সেসিভ ফোর্স আরোপ করার যে অভিযোগ তিনি সেটা অস্বীকার করেছেন। তিনি এটাও বলেছেন যে the uprising was not just a student protest but a wider effort involving organized violence and political planning। তিনি বলছেন যে স্টুডেন্ট প্রটেস্টটা করা হয়েছিল, এটা একটা সাধারণ আন্দোলন ছিল না, এটা আসলে বেসিক্যালি এটার সাথে জড়িত হয়ে পড়েছিল সন্ত্রাস এবং রাজনৈতিক প্ল্যান, পরিকল্পনা করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছিল। It had become a planned operation driven by hidden instructions, organized violence, propaganda and objectives of overthrowing the government, quote unquote। উনি বলছেন যে এইটা একটা পরিকল্পিত অপারেশন ছিল, যে অপারেশনটা ইনস্ট্রাকশন আসতে হলো গোপন জায়গা থেকে, এবং সেই গোপন জায়গা থেকে ইনস্ট্রাকশন যে সন্ত্রাস করা হতো, ভায়োলেন্স করা হতো, এবং একটা ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে সরকারকে ওভারথ্রো করার জন্য এসব করা হতো। তিনি বলছেন কোট, পাওয়ার ইজ নট মাই ডেস্টিনেশন, মানে তিনি এটাও বলছেন যে তার রাজনীতি তার লক্ষ্য না, মানে ক্ষমতা তার লক্ষ্য না, সার্ভিস টু দ্য পিপল ইজ, জনগণের জন্য ইয়ে করে। এইটা কেন বলছেন? উনি বলতে চাচ্ছেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি দেশে গিয়ে আবার ক্ষমতার রাজনীতি করবেন কিনা, তখন মানে কি আবার ক্ষমতায় যেতে চান কিনা, এরকম প্রশ্ন করা হলে তিনি বলছেন যে না, পাওয়ার তার, তিনি এড়িয়ে গিয়ে বলছেন না, পাওয়ার তার টার্গেট না, তার টার্গেট হলো জনগণের জন্য কাজ করা। তিনি যেটা বলছেন
যেটা বলছেন, ডিসিশনস অফ স্টেট আর নট মেড বাই ওয়ান পার্সন অ্যালোন অ্যান্ড দে ক্যান নট বি জাজ অনেস্টলি বাই আইসোলেটিং ওয়ান ম্যান ফ্রম দি হোল ক্রাইসিস। এখানে আরো কতগুলি জিনিস তিনি উল্লেখ করেছেন যে কি বলে, রাষ্ট্রের সিদ্ধান্ত একা একজন ব্যক্তি নেন না এবং পুরো সংকট থেকে একটি মুহূর্তকে বিচ্ছিন্ন করে সৎভাবে তার বিচার করা যায় না। মানে এই যে এই আন্দোলন, এই যে সন্ত্রাস আন্দোলন, এগুলোর কথা উনি উল্লেখ করতে গিয়ে এই কথাগুলি বলেছেন। সো শেখ হাসিনার এই ইন্টারভিউটার মধ্যে যে জিনিসটা আসছে সেটা হলো যে নিউ অ্যাপ্রোচ, এবং তিনি এখানে আনঅ্যাপোলজেটিক বলছেন যে উনি ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ফিল করেন না, কারণ উনি এগুলো করেন নাই। উনি যা করেছেন আইনের ভিতরে থেকে যখন কোনো অভিযোগ আসছে সেই অভিযোগের উনি করেছেন, সমাধান করার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে যে আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সে আন্দোলনটা বেসিক্যালি ছিল হইল একটা প্ল্যান্ড একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটা গোপন সিদ্ধান্তে পরিচালিত হতো, গোপন প্রচার অভিযানের হতো এবং সন্ত্রাস এবং ভায়োলেন্সের উপর নির্ভর করে এই আন্দোলনটা করছে। এটা শুধুমাত্র একটা সাধারণ ছাত্র আন্দোলন ছিল না। এবং উনি যারা মারা গেছেন তাদের প্রতি উনি সিম্প্যাথি করেছেন, তাদের পরিবারের প্রতি উনি শোক জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। সো এই হলো আপনার যদি সিনপসিসে যে ইনি 1400 মানুষের যে মারা গেছে বলে যেটা বলছেন সেটার ব্যাপারে উনি বলছেন যে এই ফিগারের সাথে উনি একমত না। এবং আর কি এই আমার ধারণা মোটামুটি আমরা একটা ইয়াতে আসতে পারছি যে কনক্লুশন যে এইটাই হলো মানে এপির স্টোরির মূল কথা। তার মানে তিনি এখন পুরোপুরি যেটা শুরুতেই বলছিলেন যে জনগণ তাকে ডাকছেন, তিনি আর দূরে থাকতে চাচ্ছেন না, বা মানে সীমানার বাইরে থাকতে চাচ্ছেন না, ভিতরেই আসতে চাচ্ছেন দ্রুত, মৃত্যু হোক আর যাই হোক। এইটা তিনি আরেকবার স্মরণ করে দিলেন, মৃত্যুকে তিনি আসলে তুরাই কেয়ার করছেন। এইখানে এই কথাগুলো উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে আমি দৃঢ় প্রতিজ্ঞ, দেশে ফিরলে গ্রেপ্তার, কারাদণ্ড, এমনকি মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ঝুঁকি সম্পর্কে পুরোপুরি অবগত, তারপর আমি দেশে যাব কারণ আমার জনগণ আমাকে ডাকছে। এটা হলো যদি আপনি একেবারে সরাসরি আপনি আর তারপর হচ্ছে আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারে পাঠানো হতে পারে, আমি আমার ভাগ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত, তবুও আমি ফিরে যেতে চাই কারণ আমার জনগণ আমাকে ডাকছে। এটা আমি অনুবাদ করে রাখছি আর কি, যেটুকু পারছি ততটুকু অনুবাদ করে আপনাদের এক্স্যাক্টলি শোনানোর চেষ্টা করলাম। ওকে, মোটামুটি দর্শকরা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি আসলে জানতামই না, যেহেতু সাইফুল ভাই শুরুতেই এটা বললেন এপির সাক্ষাৎকারটা, এবং এর আগে তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন, হয়তো আরো সাক্ষাৎকার কিয়োডো নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন জাপানের, আরো হয়তো দেখা যাবে সামনের দিনগুলোতে, দেখা যাক কি হয়। শুনলেন, কারো যদি শেখ হাসিনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমরা নিয়ে নিতে পারি। দেশে বিষাক্ত সাপ রেখে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র চালিয়েছেন, এখন ঠেলা সামলাও তারেক জিয়া সরকার। আচ্ছা, বাংলাদেশের সাধারণ মানুষের পালস একমাত্র নেতা কই গেল, একমাত্র নেতা শেখ হাসিনা বুঝতে পারেন কেএমএসডি কে। আমরা 11 জন রেডি, ধানমন্ডি 32। আচ্ছা, ওরা 11 জন রেডি। হ্যাঁ, এই হয়, আপনি যখন রাজনীতিকে আটকায় রাখবেন তখন এরকম ওরা 11 জন, শুধু ওরা 11 জন না, এরকম সারা বাংলাদেশে ওরা 11 জন হবে। এরপরে ইলেকশন এমডি আমির হোসেন বোধহয় তিনি লিখছেন শেখ হাসিনাকে বিপদে ফেলবে আর জনগণ লেমন জুস খাবে। আচ্ছা, আর সামিনা সুলতানা চৌধুরী লিখছেন সাইফুল আমিন ভাই, শেখ হাসিনা সেপ্টেম্বর মাসকে বাঁচলেন কেন? সেপ্টেম্বর না তো ডিসেম্বরকে, তাই তো? না, একটা ভারতীয় গণমাধ্যম বলছে সেপ্টেম্বরে, তারপর আমাদের
কি বলে দু একজন কি বলবো টক শো তারাও বলছেন যে ডিসেম্বর না তার অনেক আগে আসবেন, কেউ কেউ সেপ্টেম্বর উল্লেখ করছেন। এইটাই আর কি, একটা ভারতীয় একটা স্টেশন, আমি সেটা উল্লেখ করতে চাই না এই জন্য যে আমি জানি না এটা, আমি যেহেতু এটা কনফার্ম না যে সো আমি এটা, কিন্তু উনি যা আমার ধারণা শাইমা সুলতানা চৌধুরী উনি নিশ্চয়ই আমার ধারণা সেই ভারতীয় গণমাধ্যমটা দেখেছেন, অথবা আমাদের দু একজনকে, একজনটা আমি শুনেছি তিনিও এরকম বলছেন। একটা মানে টকশোতে না একটা আর্টিকেলের মধ্যে উনি লিখেছেন যে উনি ডিসেম্বরের অনেক আগে আসবেন, সেপ্টেম্বরে আসবেন, সেই আর্টিকেলকে উল্লেখ করেই কিন্তু একটা টকশো হয়েছে। সো দুইটা জিনিস আছে। চায়না মর্নিং পোস্টে সাক্ষাৎকার দিয়েছেন, আচ্ছা সেটা চায়না মর্নিং স্টোরেজ সাক্ষাৎকার দিয়েছে কিনা আমি জানি না, তবে চায়না ধানমন্ডি 32 লিখছেন। আচ্ছা, সেটা হয়তো এই পিটটা ছাপা হয়েছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না, যেটা জানি না। যদি ধানমন্ডি 32 আপনার কাছে যদি সাক্ষাৎকারটা থাকে প্লিজ একটু দেবেন, কারণ চায়না মর্নিং কি আমি এখন চেক করতে পারি, এটা এপির স্টোরিটা সবাই নেয় তো সেটার জন্য। হ্যাঁ না, হিন্দুস্তান টাইমস তো এপির ইন্টারভিউটা নিচে দেখলাম। হ্যাঁ সবাই সেটা নিয়ে ডিটেল, সেটা কালকে আমরা ইন্টারন্যাশনালি কত জায়গায় আছে সেটা কালকে আমরা করতে পারবো। আগামী কালকে হয়তো আমরা করতে পারবো। চায়না মর্নিং কি, চায়না মর্নিং পোস্ট, হ্যাঁ দা চায়না মর্নিং পোস্ট। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ এখন 11 জন। তারপর পারভিন আজাদ লিখছেন ওরা 11 জন নয়, দেশের 11 কোটি জনতা রেডি। আচ্ছা, তারপরে হাসিনা ছাড়া বাংলাদেশ বড়ই অসহায়, শেখ হাসিনার অপেক্ষায় জনতা একদম চুপটি মেরে বসে আছে, নবরাক কালচারাল সেন্টার। আর দুঃশাসন থেকে জনগণ মুক্তি চায়। আচ্ছা, শেখ হাসিনা তার শেষ সময় রাজনৈতিকভাবে ভীষণ একা হয়ে পড়েছিলেন, ওনার পাশে কোনো বিচক্ষণ রাজনীতিবিদ ছিল না, যারা ছিল তারা অধিকাংশই ছিল। এটা ধানমন্ডি ভাই আমি বলি এটা এপিটাকে ছেড়েছে, এপিটা তারা নিয়েছেন। হ্যাঁ, এখানে হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা vows to return despite believing she may be killed. Power is not my destination. ক্ষমতা যাওয়াটা আমার লক্ষ্য না, সার্ভিস টু দ্য পিপল ইজ, একদম এপির কোটেশন, মানে আমার জনগণের জন্য কাজ করে তার লক্ষ্য। আই মে বি কিল্ড, আই মে বি অ্যারেস্টেড, আই মে বি সেন্ট টু প্রিজন। এই কথাগুলো এপিকে বলেছেন, এন্ড এপিকে কোট করে এই স্ট্যানা এতে। তো এইটা বিভিন্ন পত্রপত্রিকা যে ছাপা হবে বা হয়েছে, আরো তো হবে সারা এই পুরো সময় এই পার্ট, মানে আপনার নর্থ পার্ট পোলে এই পার্টে তো এখনো ছাপা হওয়া শুরু হয়েছে মাত্র, তো দেখা যাবে। ইউরোপ আমেরিকা তো থাকলোই। জনতার বর্ম দিয়ে শেখের বেটির জন্য কাজ করবে বাংলাদেশের জনগণ, সোহেল রানা। আচ্ছা, কেমিস্ট্রি লিখছেন আসার 9 দিন আগেই পৃথিবী জানবে শেখ হাসিনা কবে আসবেন। কেমিস্ট্রি কি আমরা অবশ্য করতেই পারি, উনি যথেষ্ট ওয়াকিবহাল আমার কাছে মনে হয়। ওনার ইনফরমেশন অনেক তথ্য আপডেট, একেবারে আপডেট। তারিখের অপেক্ষায় আছি, হারে টের পাবে পাকিস্তানের বীজরা, সলিড খান। তারপর হাফিজ খান লিখছেন শেখ হাসিনা সাহসী নেতা, পৃথিবীর ইতিহাসে আর কেউ এরকম দেশে আসার কথা বলছে কিনা আমি জানি না। 21 বার তারেক জিয়া শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল, 21শে আগস্ট গ্র্যান্ড হামলা সহ জিয়া বঙ্গবন্ধু হত্যা করেছেন। আচ্ছা, তারপরে আরেকজন লিখছেন টাইপিং সমস্যার কারণে মাঝে মাঝে ভুল হলে শুধরে নেবেন। আচ্ছা, অসুবিধা নাই, আমি লিখছেন কোনো সমস্যা নাই, আমারও ভুল হয়। আর শেখ হাসিনা আসবেন কি আসবেন না সেটা অন্য বিষয়, ছেলে মেয়ে সহ আমরা 4 জন, আমরা কখন ঝাঁপিয়ে পড়বো, আমি এই আছি। হ্যাঁ, সুজন কুমার সরকার লিখছেন। হ্যাঁ, তারপর বীরাঙ্গনা, আমি বুঝিতে পারি কিন্তু আমাদের উপর যেভাবে জুলুম হত্যা হলো শুধু সেটাই মানতে পারি না, দিন শেষে ভোরের আলোর অপেক্ষায়। মেরাজুলের এক প্রশ্নের জবাবে বীরাঙ্গনা বলছিলেন, বীরাঙ্গনার প্রশ্নের আবার জবাব দিচ্ছেন মেরাজুল। দুর্ভিক্ষের বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই, জনগণ প্রস্তুত আছে। আজকে সাজিসকে দুলাই দিছে, হ্যাঁ এটা আমরা আসবো, একটু পরে আসতেছি, থাকেন। শেখ হাসিনা একবার লাইভে আসলে দেখবেন আরো কত কিছু দেখবেন, নিশ্চয়ই তিনি আসবেন হয়তোবা সময় মতো। তারেক রহমান চুপ থাকা মানে মনে পড়তেছে তার জন্য ভালো,
বিএনপির ক্ষতি ছাড়া কিছুই হবে না। তৃণমূল বিএনপির প্রতিহিংসা হয়ে গেছে, এখন জামাতের বদনাম বদলাছে, শিবিরের বদনাম বলতেছে। হ্যাঁ, জামাত শিবির করতেছে যা, এগুলো বদনাম কেন বলবে, সত্যই তো বলতেছে। নেত্রীর শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত, আর সবাই লিখছেন। সবাই বহু কমেন্ট, সবগুলোই কিন্তু ওই ত্রিভুজ প্ল্যানে বঙ্গোপসাগরের ডিপ এরিয়া, মৌলভীবাজার ছাত্র দলের 100 জন বাদী, এনসিপি তাহলে দেশকে চালাচ্ছে ভাই। শেখ হাসিনার বলা সব কথা আমরা বিশ্বাস করতাম, যা সত্য হিসেবে প্রমাণিত। আচ্ছা, বিশ্বাস করতাম না, কেমন যা সত্য হিসেবে প্রমাণিত। সাইফুল আমিন ভাই চমক শেখ হাসিনার অডিও বার্তা শুনিয়ে। আচ্ছা, আজকে তো অডিও নাই, অডিও বার্তা করতে গেছিলাম। আচ্ছা, না আমি শুনেছি, আমার ইয়েতে আমি সে একটা অডিও বার্তা শুনেছি। ও আচ্ছা, আপনার স্টুডিওতে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছেন। আমি তো এটা খেয়াল করতে পারি নাই, কারণ আমি তো শোতে ছিলাম, এই জন্য হয়তো দেখা হয় নাই। আমি ওইটা নিয়েও আলোচনা করতে চাইছি, কিন্তু যেহেতু এপি পেয়েছি সেই জন্য আমি দেখলাম যে সব তো এক জায়গায় ইয়ে করা মানে কঠিন হয়ে যাবে। তারপর ওইটা এক ধরনের মানে ওখানে উনি এক ধরনের মানে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, ইন্টারভিউ। আচ্ছা, ওইটাই কি কোথাও কি উনি ওই যে এনসিপির নেতাদের সম্পর্কে কিছু বলছেন নাকি কোথাও, এনসিপির পোলাপান সম্পর্কে শেখ হাসিনা? না, এনসিপি শব্দটা বলছেন। আগের অনুষ্ঠানে একজন কমেন্টস করছে, এই জন্য আমার মাথায় গেল যে এটা নিয়ে কোনো কথা বলছেন কিনা। বিপুল ভাই, নির্যাতন এগুলা ওই হিসাবে এনসিপি আসছে, এমনি কোনো কথা বলেনি। ওকে, অনেকেই কমেন্ট করছেন, মোটামুটি এই কমেন্টগুলো আমরা সবই একই রকম কমেন্ট, তারপর সবার নাম চেষ্টা করছি পড়ার, এবং শেখ হাসিনাকে বিপদে ফেলে আর জনগণ এটা পড়ছি। একজন লিখছেন, যিনি লম্বা লিখছেন, মোহাম্মদ মুস্তফা, বিপ্লবী সরকার প্রতিষ্ঠার নীল নকশা এগিয়ে যাচ্ছে, বিএনপির দ্বার প্রান্তে মহা বিপদ আসন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন খানের বদলে মোহাম্মদ ইউনূসকে বিএনপির গাড়ি চাপানোর মেটিকুলাস ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। গণমাধ্যমের ফরমাইশি প্রতিবেদন প্রকাশ করে বলা হচ্ছে ইউনূস নাকি নিরপেক্ষ। দানব হয় নিরপেক্ষ কেমনে বলবেন? দানব সবার ক্ষেত্রে একই রকম, খুন নিয়ে দানব সবসময় খুনিয়ে থাকে। যাই হোক, আর আরো অনেকে করছেন, উপর দিকে একটু দেখে নেই। সেগুলোই সালাম নেবেন। আজকে ঢাকা গিয়েছিলাম একটা কাজে, আমি অনেক সুশীল সমাজ সবাই তারা শেখ হাসিনাকে চায়, কিন্তু কিছু লোকের সাথে আলাপচারিতা একই, একতাগুলো তাদের পক্ষ থেকে উঠে আসে। দেশের এই পরিস্থিতির জন্য জনগণ আওয়ামী লীগকে চায়। জাকারিয়া মাহমুদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা উত্তর দেই, একটু বিড়ম্বনার একটা উত্তর, যে আওয়ামী লীগ কেন অসাম্প্রদায়িক অবস্থান থেকে সরে গিয়েছিল, কোন কুলাঙ্গার নেতারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছিল হেফাজতের মতো ধর্ম ব্যবসায়ীদের কাছে টানতে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা বানাতে। আমি এক্স্যাক্টলি জানি না কোন নেতা শেখ হাসিনাকে অ্যাডভাইস করেছেন, বা শেখ হাসিনার নিজের এটা কিনা সরকারি নীতিমালা ছিল আমি জানি না, তবে যেসব নেতারা এটার সাথে ইনভলভ ছিল তার মধ্যে হাসান মাহমুদ 1 নম্বর। তিনি পরিচয় দিতেন হেফাজতের, যিনি কি যেন নেতা ছিলেন, কোন নাম ছিল, হেফাজতের আমির আল্লামা শফি। হ্যাঁ, তার খালু, এই পরিচয় দিয়ে উনি শেখ হাসিনার কাছে তার খালুকে উপস্থাপন করার চেষ্টা করছেন, এগুলো আমরা জানি। কিন্তু শেখ হাসিনার আদৌ এই নীতিমালাটা কোন নেতার দ্বারা প্রভাবিত কিনা, বা এটা আওয়ামী লীগের কিনা, এটা এক্স্যাক্টলি আই ডোন্ট নো। আচ্ছা, দেশে ফিরলে কি ঘটতে পারে সবই জানেন, উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। সেই কথাই তো শুরুতে সাইফুল ভাই বলছিলেন। এটা জেসমিন সাদিয়া লিখছেন, সাদিয়া তো এটা অনুবাদ করছেন। আচ্ছা, ডিসেম্বরের আগেই নেত্রী ফিরে আসবে ইনশাল্লাহ, ধানমন্ডি 32। এনসিপির মাইরের কিছুই দেখে নাই, মাইর হবে তো নেত্রী দেশে ফিরলে, সেনাবাহিনী ঠেকাতে পারবে না। আমির হোসেন, আচ্ছা, আর মেরাজুল তো পড়ছি আগে। মোটামুটি এই সবাই। সাইফুল ভাই, আমরা একটু আগাতে চাই সামনের দিকে। এনসিপির পার্টটা শেষ করে আমি ইয়েতে যাব, ওই ট্রাইব্যুনালের পার্টটায় যাব, ট্রাইব্যুনাল পার্টটা শেষে করি নাকি? ট্রাইব্যুনাল এইচআরডব্লিউ পার্টটা শেষে করি। এনসিপির এই যে হাক ডাক দিয়ে তারা 144 ভাঙতে গেছিলেন, মনে হয়েছিল এখানে মনে হয় জরুরি অবস্থা জারি হয়েছে এবং কারফিউ জারি হয়েছে, এমন অবস্থা। তারা ঢাকা থেকে নাইট রাইড সহ 5-6 জন চলে গেছেন। এক ডাক্তার আছেন মাহমুদা মিতু, তিনি গিয়ে তো পুলিশকে পারলে পিটানোই শুরু করেন, আমি যা ভিডিও দেখছি আর কি। মানে
হ্যাঁ পিটুনি পুলিশ খাইছে আজকে, আজকে হ্যাঁ। উনিও পিটান খাইছেন, সারা শরীরের মধ্যে দাগ নিয়েই আসছেন। আচ্ছা, তো এই যে একটা মানে উস্কানি, এটাকে উস্কানি বলবো, কালকে মারামারি, আগের দিনের মারামারি পর দিন আসলে এটার প্রতিবাদ সভা দেখেন বিপুল, আপনি যেভাবে বলতেছেন তাতে মনে হয় যে আপনি এনসিপির ভক্ত হয়ে গেছেন। কিসের উস্কানি? পুলিশ তাদের প্রোটেক্ট করেছে, 200 পুলিশ দিয়ে 50 জনকে ঘেরাও করে বাঁচাইছে ছাত্র দলের হাত থেকে। 50 জন নাই তো, 50 জন ছিল না। আপনি তো বললেন যে তারা বীর বিক্রম করছে, তারা তো বীর বিক্রমের কিছু করে না, ওখানে তারা চাইছে পুলিশ দিয়ে তারা যেন আটকায় রাখা হয়, এটা তো তাদের চাওয়া। আর উল্টা ওখানে সমঝোতা। একটু বক্তৃতা দিচ্ছে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, আসলে তো তাদেরকে যেন আটকে রাখা হয় এটার জন্য সেনা পুলিশ চাইছে। তারা ঢাকায় খোঁজ নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, তারা ফোন করে পুলিশ চাইছে। Interesting. আপনি যেভাবে বলতেছেন তাতে মনে হয় তারা বীর বিক্রমের জন্য ওখানে ব্যারিকেড ভাঙতে গেছে, তারা মোটা ওখানে তারা শোডাউন করতে গেছে এবং পুলিশের পাহারায় শোডাউন করছে। ওই পাশে ছাত্র দল দাঁড়ায় আছে, ওনারা এমন একটা ভান করছে। আপনি যে মিডিয়াগুলো লাইভ করেছে, সেই লাইভগুলো যদি আপনি দেখেন, আপনি লাইভগুলো Live মিডিয়াগুলো দেখছিলাম। বলতে পার্সিয়ালিটি করছে। Partially। তাদের কয়টা লোক আছে এটা কিন্তু দেখে না, খালি না। অনেক পুলিশ দেখাচ্ছে, কারণ ওনারা বলতেছে পুলিশ আসছে, পুলিশ আসছে। পুলিশ তো ওদেরকে বাঁচানোর জন্য আসছে। আপনি পুলিশের কথাগুলি শোনেন, ওদেরকে প্রোটেকশন দিচ্ছে দা পুলিশ, এবং পুলিশি প্রোটেকশনে ওরা গিয়ে কিন্তু ইয়েটা করছে, ওই কি বলে এই মামলাটা করছে থানায় একটা ফাঁড়িতে গিয়ে মামলা করছে। ভারত থেকে, তো পুলিশি প্রোটেকশনে। তো 5 পুলিশ জন গেছে, তাদের- সবাই না 5 জন গেছে। ওই তো পুলিশ প্রোটেকশনে, ওদের পুলিশ প্রোটেকশনে দিলে ওরা ওখানে ছাতু বানায় ফেলতো। তো তাদের ওই ডিসিশন ছিল, যদি এই মানে পুলিশ যদি ছেড়ে দিত না, পুলিশ তো ওদেরকে বাঁচাইছে রে ভাই। আমি তো ধিক্কার জানাই পুলিশকে যে তারা বাঁচাই, এই কুলাঙ্গার গুলিকে বাঁচাইলো কেন? ছাত্র দল একটু উত্তম মধ্যম দিয়ে দিত, না মারা, কিন্তু উত্তম মধ্যম তো খাওয়া উচিত ছিল। নাহিদের একটু উত্তম মধ্যম খাওয়া দাওয়া, বড় নেতা হইতে হলে তো উত্তম মধ্যম খাইতে হবে, নুরার মতো মন্ত্রী হইতে হলে তো এই উত্তম মধ্যম খাইতে হবে তাকে একটু। পাশার মধ্যে একবার তো দাগ পড়ছিল না, ওইটা দিয়ে তো অ্যাডভাইজার পর্যন্ত হয়েছে, হ্যাঁ, কারণ আরো কিছু হইতে হবে না, হইতে হলে তার একটু মার খাওয়া দরকার ছিল। পুলিশ কেন তারা প্রোটেক্ট করে? এইটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্সিয়ালিটি করছে, তাদেরকে বাঁচাইছে। সালাউদ্দিন সাহেব এর আগেও কিন্তু তাদেরকে বাঁচাইছে কক্সবাজার, আপনার মনে আছে কিনা? কক্সবাজার, হ্যাঁ, উনি নির্দেশ দিত। সালাউদ্দিনকে গালাগালি করছে বলে পাবলিক এই রাস্তা আটকায় দিয়েছিল, তখন সালাউদ্দিন চুপড়ি এক মঞ্চরঞ্জন সারা রাত ভেঙে না ফেললো। ঘুমায় ওদেরকে উদ্ধার করছে। এখানে তো ওদেরকে বাঁচাইছে। এরা তো ঢাকা থেকে যাওয়ার সময়, যে নাহিদগুলো যাওয়ার সময় তো পুলিশের প্রোটেকশন নিছে। ওরা পুলিশের আগে পিছে, আরে ভাই তারেক রহমান তার মন্ত্রীদের প্রোটেকশন উঠায় নিছে, কিন্তু আদৌ 18 জন প্রোটেকশন মন্ত্রী। দিচ্ছে, আর ওদের প্রোটেকশন দিয়েছে। এই যে এখান থেকে হবিগঞ্জ পর্যন্ত গেছে না, পুরা পুলিশ পেট্রোল কার দিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে। রাস্তায় তো মার খাওয়ার সম্ভাবনা ছিল। তারপর ওখানে তাদের দাঁড়া করেছে সীমান্তের ওখানে, পুলিশ দাঁড়ায় আছে তাদেরকে রক্ষা করার জন্য। আসলে ওরা বলতেছে না পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় না, আসলে তো পুলিশ তাদের বাঁচানোর জন্য ওখানে 200 পুলিশ রাখছে। কেন রাখছে? ছবি নাটক। রাখছে হলো ছাত্র দল এবং যুব দল যেন ওদেরকে ক্যাচাইতে না পারে, কেলানি দিতে না পারে। এই কেলানি দিতে না পারে, এটা উল্টা নাটক বানাইছে। এটা দায় হলো স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রোটেকশনটা দিয়েছে। ওরা তো ভিক্ষা চায় না সেই পুলিশকে। পুলিশে আপনি কথা বলে দেখেন, আপনি একটু ফোন করেন না, আপনি ওই যে এলাকার ওখানে যে এসপিটা ছিল না, এসপি রে ফোন করেন, এসপি বলে যে ভাই আমরা তো ওদেরকে বাঁচানো লেগে গেছে, আপনি খোঁজ করেন। আমি বললাম সেই কথা বলবে, কারণ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওদেরকে বাঁচাও। এদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে ওখান পর্যন্ত নিয়ে গেছে। এদেরকে গাড়ি দেওয়া হয়েছে, জানেন আপনি? এদেরকে কেউ গাড়ি দিচ্ছিল, নিজেদের গাড়ি নেয় না, কেন ভাঙা পড়তে পারে। আপনি জেনে শুনে বলতেছি, এদেরকে পুলিশের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ কোনো প্রাইভেট গাড়িওয়ালা ওদেরকে গাড়ি দিচ্ছিল না। কারণ ওরা ওই দেখছেন ওই গাড়িওয়ালা মার খাওয়ার পরে ওটা তো ওরা নিজের গাড়ি নিয়ে কোথাও যায় না, রেন্টেকারের গাড়ি নিয়ে যায়। ওই রেন্টেকার গাড়িটা ভাঙচুর হয়েছে, ওই ড্রাইভার মার খাইছে। কি মাইর খাইছে ড্রাইভার? ও তো আর এনসিপি করে না, না, সেটা পয়সার জন্য গেছে। পয়সার জন্য গেছে। এখন এটা হয়েছে এই উল্টা হয়েছে যে পুলিশ তাদের গাড়ি দিল, পুলিশ তাদের সবকিছু দিল, প্রোটেকশন দিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ওনারা বীর বিক্রমে বক্তৃতা দেয় কি আমরা 144 দ্বারা ভাঙতে আসছে 144 দ্বারা। একদমই আপনি বিশ্বাস করেন, এসপি রে ফোন করেন, এসপি উইল টেল ইউ এভরিথিং, এভরি সিঙ্গেল ওয়ার্ড। আমি যা বললাম এটাই হলো ঘটনা। আপনি এসপি কে ফোন করে, আপনি লোকাল সাংবাদিককে বলেন যে তুমি সত্য কথাটা বলো। এটা ওদের প্রোটেকশনের জন্য এই 200 পুলিশ রাখছে, ওদেরকে ঠেকানোর জন্য না, বিজিবি সব রাখছে, সব ওদের বাঁচানোর জন্য রাখছে। এটা সেটাই বলছি। সরকার আর্মি দিতে পারে না লজ্জায়, নাহলে আর্মি দিত। হ্যাঁ হ্যাঁ,
এদেরকে তো এখন বাঁচায় রাখাটা সরকারের দায় দায়িত্ব হয়ে পড়ছে। এদেরকে না বাঁচায় রাখলে তো সরকার, এখন যদি নাহিদ যদি পার্লামেন্টারিয়ান, উনি যদি ওরা মার খায়, তাহলে বোঝেন কেন নাহিদ রে ওখানে নিছে, হাসনাত রে কেন নিছে এত শর্ট নোটিসে? এ তো সরকার প্ল্যান করে এখানে নিয়ে গেছে। সরকার এক বলে না, এক লাঠিতে কি বলে না, লাঠি একই লাঠিতে সাপও মরবে লাঠিও ভাঙবে না, লাঠিও ভাঙবে না। সরকার এই কামটা করছে। সরকার ছাত্র দলরাও বুঝাইছে যে ভাই দরকার না, তোরা থাক তোদের মতো করে, আবার দূরে থেকে মিছিল করে, হ্যাঁ, আর এদেরকে প্রোটেকশন দিছে, মার খাওয়ার হাত থেকে বাঁচছে, নাহলে তা কালকে তুলোধনা করে ফেলতো। পুরো রাস্তায়, ঢাকা থেকে পুরো রাস্তা ওদেরকে এই পুলিশি প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। আর কি করবো ভাই, আপনি একটু খোঁজ নেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেন যে ভাই কেন, আপনি তখন হাসবে, হেসে বলবো যে কি আর করবো, সারা রাত জায়গায় এদেরকে পাহারা দিতে হয়েছে আমার। দেখবেন এই যে ওনাকে সারাদিন শিলং শিলং ডাকে, এই জন্য মনে হয় উনি প্রোটেকশন দিচ্ছে যে বাগনারা পাতি যারা শিলং শিলং করে এই জন্য না করে না, এই জন্য না, এই জন্য তার একটা দয়া মায়া আছে, মানে এদের কারণে ক্ষমতায় আসছে না, এটা একটা কথা। অ্যাটলিস্ট এই কৃতজ্ঞতা তো আছে, এদের কারণে তো আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। এটা তো সত্য কথা ভাই, এটা সত্য। সারাদিন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এদের কারণে, সারাদিনের কৃতজ্ঞতা বোধ আছে না। এই বাচ্চাধনরা মার খেলে তো সারাদিন প্রকারান্তে সালাউদ্দিনের মার খাওয়া, সালাউদ্দিন চাইলে। তার মানে এটা শুরু হইলো আর কি পুরা নাটক, এটা পুরো নাটক ছিল। এদেরকে নিয়ে ওখানে নিয়ে এরকম নাটক করে কোনো মতে ছাত্র দলকেও বুঝ দেওয়া, যুব দলের বুঝ দেওয়া, গৌসের সমর্থকদের বুঝ দেওয়া, আবার এদেরকেও এর একটা নাটক বীর বিক্রম হয়ে চালা। কিন্তু ওনারা তো পুলিশের পাহারায় বীর বিক্রমগিরি করছে। ওইখানে যদি পুলিশ আসতে সরে যেত, পুলিশ যায় না কেন? ওরা খেয়াল করে দেখেন, আপনি একটু ভিডিওটা দেখেন। নাসির বলতেছে তো এইদিকে লাঠিসোঁটা দাও নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রদল যুবদল, ওইদিকে ছাত্রদল যুবদল, আমরা আপনারা আপনাদের আটকে রাখছে, পুলিশ আটকে রাখছে। আর পুলিশ যদি রাস্তাটা ছেড়ে দিত তাইলে কিন্তু একটাও কিন্তু আর ফেরত আসতে পারতো না। তাদের লোক তো বেশি নাই। নাহিদের পাশার মধ্যে যে বাড়ি পড়তো, এটা ডিবির বাড়ির চাইতে অনেক বড় বাড়ি পড়তো, অনেক বড় বাড়ি পড়তো। এপিএন তো আর চোখ কোন দিকে তাকাইয়া মারবে এটা বলে না, কোথায় মারবে। কিন্তু এই আপনার ডাক্তার ম্যাডামরে দেখলাম খুবই উত্তেজিত, উনি পারলে যেন আজকে থামাইছে। এটা আপনারা জানেন, আপনার দেশ, আপনি খোঁজ নেন না, ওনার উত্তেজনা কিন্তু আজকে থামছে। অনেকদিন পর্যন্ত ওনাকে আর উত্তেজিত দেখা যাবে না, এটুকু আপনার বলো। আমি খোঁজ নিয়ে বলতেছি আপনারা। আমি একটা ভিডিও দেখতেছিলাম লাইভ, আর কি সাংবাদিক প্রশ্ন করতেছে এখন আপনারা কি করবেন, আপনার তো সে উত্তর দিবে সাংবাদিকের প্রশ্নের, সে স্লোগান শুরু করছে পুলিশ স্বৈরাচারের পাচাটে হেনতেন এগুলা, হ্যাঁ, এই নানা স্লোগান তৈরি দেওয়া শুরু করছে। ওনাকে দিছে আজকে কিছু মনে থাকবে ওনার। মোটামুটি রাজনীতি করতে গেলে তো কিছু মায়ের খাইতে হয়, এইটা মনে থাকবে আর কি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যে উস্কানির কথা বলছিলাম, আমি বলছিলাম যে তারা হবিগঞ্জ গিয়ে উস্কানি দিতে চাইছিল, সেটা তো এখন নাটকে ভরপুর দেখতেছি, পুরোটা সিনেমা। এখন সিনেমা মানে কি প্ল্যান্ড হইতে গেছে যে ওরা হবিগঞ্জের এখানে যাবে, ওখান তাদের আটকাবে, কতক্ষণ বাতচিত করবে, লাইভ হবে, অমুক হবে তমুক হবে, হওয়ার পরে ওলাতে 4-5 জন একদম পুরো প্ল্যান, 4-5 জন যাবে পার্শ্ববর্তী কোনো একটা ফাঁড়িতে যায়, ওনারা মামলা করে থানায় পর্যন্ত যেতে পারবে না, কারণ পুলিশে 200 পুলিশ তাদেরকে প্রোটেক্ট করতে পারতো না তো। আর হবিগঞ্জের মানুষ যে তারা, আর গোস তো এখানে পৌর মেয়র ছিলেন, ওনাকে গালাগালি করা মানে এখন এমপি। আমার এটা, আপনি তো গোসের কথা বলতেছেন, এখানে গোস ইস্যু না, কিন্তু আমি আপনাকে বলি, গোসের নামটা আসছে স্পার্ক করছে, এটা সাধারণ পাবলিকের ক্ষোভ, এটাই বলতে গোস ইস্যু না। কিন্তু এখানে গোসের সমর্থকরা খেপে গেছে, রাগ হয়েছে, তারা সাময়িক একটু ধোলাই দিছে, কিন্তু এজ এ হোল পুরো হবিগঞ্জ কেন নামলো, সবাই কি গোসের সমর্থক নাকি? পুরো হবিগঞ্জ কেন, পুরা এই সাধারণ মানুষ খেপে গেছে, হরতালের মতো অবস্থা কেন? কারণ সাধারণ মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ, এদের কথা শুনলে ওরা সাধারণ মানুষের গায়ে লাগে, সাধারণ মানুষ কষ্ট হয়, যা শালায় কাদেরকে আমরা করলাম, প্রমোট করলাম, শালা আয়সা আমাদেরকে গালাগালি করে, আমার বোর ইয়ে নিয়ে গালাগালি, বাচ্চার মুখের মধ্যে গালাগালি শেখায় ফেলছে, বাচ্চারা গালাগালি করে এখন শুধু, ছোট ছোট বাচ্চা যায় তার টিচারকে পিটায়, এগুলো অশ্লীল গালাগালি। যাকে তারপরে তারা ফাঁড়িতে যাইতে পারছে, এটা ভালো। পুলিশ পাড়ায় ফাঁড়িতে গিয়া নাহিদ সাহেব দেখলাম এক চেয়ারে বসা, দেখলাম কি বলে সার্জিস আর নাহিদ আর কি বলে নাসির পাটোয়ারি, আর সার্ভিস করছে।
মোটামুটি ভালোই সার্ভিস চাকরি। তো দিতেই হবে। হ্যাঁ, আর আর আপনি দেখছেন ইয়ারে পাটোয়ারিরে কি পিটান দিছে, লাথি থেকে শুরু করে ফ্লাইং কিক। দেখেছি তো। একটা তো দেখলাম পাটোয়ারির একটা ভিডিও দেখলাম, কোন একটা মনে হলো একটা ইয়ের মধ্যে, গ্যারেজের মধ্যে এসা বাড়ি মারতেছে পাউডারি, মানে 2 বাড়ি খায়া এরকম মোসরা পড়তে গিয়া কোনো মতে দৌড়ায় পালাইছে ওখান থেকে, তার সমর্থকরা সব পালাই গেছে, ফ্লাইং কিক মারতেছে। ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি অবস্থা কি, মানে আমার আর ইয়ের দরকার নাই এখন, আমি ভাই পালাই, আমার সারো আমাকে বাঁচাও এইরকম আর কি। আবার আরেকটা পোস্ট দেখলাম, ওই যে ডাক্তারের মাহমুদা মিতুর, সে একটা পোস্ট ফেসবুকে দিছিল, সেটা আবার আরেকটা কমেন্ট করছে, আপা এরা তো আমাদের এনসিপি, এদের হাতে অস্ত্র ছিল আর কি, 4 জনের ছবি দিয়ে বলছে এই ছাত্রদলের সন্ত্রাসী গুন্ডারা আমাদের নাসির পাটোয়ারি শহীদদের মারছে। এক ছেলে কমেন্ট, আপা এটা ডিলিট করেন, এগুলো তো আমাদের এনসিপির সমন্বয়করা। এটা আমি ফেসবুকে পাইছি আগে, আমি কারেকশন করে রাখছি, দেখায় দেন না খুঁজতেছি আগে, কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না কি। এটা ইন্টারেস্টিং ব্যাপার। তবে ডাক্তাররা মোটামুটি কিছুদিনের জন্য থামবেন আর কি, ডাক্তারকে আজকে মোটামুটি কিছু দেওয়া হয়েছে আর কি, এটা পাবলিক দেয় নাই কিন্তু, ডাক্তাররা পরে দিছে কারা জানেন? হ্যাঁ, পুলিশের একটা অংশ দিচ্ছে ডাক্তাররা পাকে, এই যে ওই দস্তাদস্তির হ্যাঁ। মধ্যে ওনাকে ইয়ে করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে। তাই এই যে পুলিশের কাছে তাদের তো নির্লজ্জ কেন, পুলিশের টানা পুরাইলো, পুলিশ মারলো, সন্তুষ্টে মারলো, সন্তুষ্ট মারা পোলাটা তো নাই। পুলিশের সাহায্য চায় বাঁচার জন্য, পুলিশ সাহায্য চায়, সেটাই বললাম, সন্তোষ মারা পোলাটা তো নাই, ওটা তো হবিগঞ্জে নাই। আমি খোঁজ নিলাম গত 2 দিন, যে কই, বলে ভাই এ হবিগঞ্জেই নাই, সে আত্মগোপনে আছে, পালানোর চেষ্টায় আছে, দেশ ছাড়ার চেষ্টায় আছে, এরা সবাই দেশ ছাড়ার চেষ্টায় আছে যা মনে হইতেছে। পরে আলোচনায় যাই, সাইফুল ভাই নিশ্চয়ই আর কত সাবজেক্ট বহুত তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আর একটা আলোচনা করব, তারপরে আর করব না। আপনি অনেক আলোচনা হয়ে গেছে, আমরা যে আলোচনা করতে চাই, যে আপনি জানেন যে HRW যেটা ইয়ে করলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে তারা বিবৃতি, তারা তাদের ইয়েটা অভিমতটা জানালো, এটা তো শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। এখন প্রথম দিকে হয়তো এইসব সংগঠনগুলো কথা বলে নাই, এখন আস্তে আস্তে বলতে শুরু